এটা ভালো হলো যে আমরা কিছুটা সময় পেলাম, কিন্তু আমাদের এখান থেকেও বেরোতে হবে। কিন্তু স্যার, আমরা কতক্ষণ এভাবে পালাতে পারবো? যতক্ষণ না দেবাশিস রায়ের মুখোশ খুলতে পারছি ততক্ষণ আমাদের পালাতেই হবে। আমাদের এখন যোগাযোগ করতে হবে এমন কারোর সঙ্গে যে মিডিয়ায় এই প্রমাণ পৌঁছে দিতে পারবে। ঠিক তখনই কুমকুম বললেন, আমি একজনকে চিনি, সাংবাদিক রবি নন্দী। তিনি সত্যের জন্য লড়াই করেন। যদি আমরা তার কাছে প্রমাণ পৌঁছে দিতে পারি তবে দেবাশিস রায়কে আটকানো সম্ভব হবে। অর্জুন চিন্তা করে বললেন, তাহলে আমাদের পরবর্তী গন্তব্য তার অফিস, কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। কুমকুম মাথা নাড়লেন, তারপর বললেন, হ্যাঁ, রবিবাবুর অফিস ধর্মতলায়, কিন্তু আমাদের ওখানে পৌঁছানোর জন্য ছদ্মবেশ নিতে হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প গনুন ঠিক। আমাদের আজকের বিশেষ নিবেদন লেখক মতিঝিলের কলমে ঔপন্যাসিক হত্যা রহস্য। গল্প পাঠে রয়েছেন গোড়া, গল্পে অর্জুনের ভূমিকায় রাজ, অরিন্দমের ভূমিকায় অরিত্র এবং অন্যান্য ভূমিকায় পার্থ, অনুরিতা, শুভদীপ, রাজা, সনাতন, দীপঙ্কর, রুদ্র, অতনু, নিবেদিতা, সুদীপ্তা, শুভজিৎ, তোতন, বাবান, অতনু বল্লভ ও সৌমেন এবং গল্পের সূত্রধার আমি অর্থাৎ অস্মিতা। শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন। গ্রীষ্মের শেষ সময়ে কলকাতার এক অভিজ্ঞান স্টুডিও সান্দ্র আলোয় অর্ণব চক্রবর্তী তার নতুন উপন্যাস অদৃশ্য ছায়া নিয়ে উদ্দীপ্ত ছিলেন। তার চোখের কোণে আরামদায়ক ঘুমের ঘোর ছিল না, বরং একটা অদ্ভুত আকাশী ভয়ের রেখা ক্রমশ তার মনে বাসা বাঁধছিল। প্রকাশিত হওয়ার আগের কিছুদিন ধরে অর্ণব অনুভব করছিলেন যে তার লেখা কাহিনীগুলোর মধ্যে এক অদৃশ্য শক্তি রয়েছে, যা তাকে টেনে নিয়ে যাচ্ছে এক বিচিত্র আচ্ছন্নতায়। সহকর্মী এবং পরিবারের সদস্যরা তার আচরণে পরিবর্তন লক্ষ্য করছিলেন, তবে তার স্ত্রী শ্রদ্ধা প্রথমে মনে করেছিলেন যে এটা সাধারণ লেখক সংকটের একটা অংশ। কিন্তু অর্ণব যে অদ্ভুত ভাষায় কথা বলছিলেন সেটা সবার মনে সন্দেহ তৈরি করছিল। আমার কাহিনী বাস্তব হয়ে উঠছে, আমি এর থেকে পালাতে পারবো না। এমনই অশনি সংকেত তার মুখে শুনে তার স্ত্রী দুশ্চিন্তায় পড়েন। তার সহকারী সন্দীপ সেন তাকে কখনো পাগলের মতো চিৎকার করতে, কখনো আবার নিঃশব্দে বসে থাকতে দেখেছেন। অর্ণবের ভাবনাগুলি যেন রূপ নিচ্ছিল, তার উপন্যাসের চরিত্ররা বাস্তব হয়ে উঠছিল, কিংবা অর্ণব নিজেই কিছু অনুমান করতে পারছিলেন যা তিনি লেখার সময় কল্পনা করেছিলেন। শ্রদ্ধা এবং অরিন্দম দুটি আলাদা আলাদা সময়ের লক্ষ্য করেছিলেন যে অর্ণব অতিরিক্ত একা হয়ে গেছেন। তার ফোনের দিকে অনেক সময় অবজ্ঞার চোখে তাকাতেন, যেন এক ধরনের ভয় তাকে গ্রাস করেছিল। তারপর একদিন সকালে যখন শ্রদ্ধা ঘুম থেকে উঠে দেখতে পান যে অর্ণব তার স্টাডি রুমে বসে, তার লেখালেখি সারা রাত ধরে বন্ধ হয়নি। তার পাণ্ডুলিপির উপর সে হাত রেখেছিল, কিন্তু মুখে কোনো শব্দ বের হচ্ছিল না। সামনে একটি অর্থ সমাপ্ত পাণ্ডুলিপি ছিল। শব্দ, বাক্য সবকিছু যেন আকস্মিকভাবে ছড়িয়ে পড়েছিল অবিন্যস্ত অবস্থায়। শ্রদ্ধা দ্রুত এগিয়ে গিয়ে তাকে ডাকেন, কিন্তু অর্ণবের শরীর নিথর হয়ে পড়ে। তার হাত থেকে একটুও লেখা ছাড়ায়নি, যেন তিনি মরতে মরতে তার পাণ্ডুলিপি শেষ না করে যেতে চেয়েছিলেন। এটাই ছিল অর্ণব চক্রবর্তীর শেষ মুহূর্ত। মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোয়েন্দা অর্জুনকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। অর্জুন, যিনি বহু বছর ধরে কঠিন কেস সমাধান করছেন, যিনি
পেশাদারিত্ব এবং শানিত বিচারবোধের জন্য পরিচিত। তার নতুন সহকারী অরিন্দম হালদার সেদিন প্রথম দিনেই কাজে যোগ দেন। তার জন্য এটি ছিল একটি বড় পরীক্ষা, কারণ এটাই ছিল তাদের প্রথম কেস। অরিন্দম যেন একটু বিভ্রান্ত, সৃষ্টিশীলতা এবং রহস্যের মিশেলে ডুবে গিয়েছিলেন। তিনি অর্জুনের কাছ থেকে অনেক কিছু শিখতে চান, কিন্তু তার কাছে প্রথম কাজের জন্য এক ধরনের ভয় কাজ করছিল। কিন্তু অর্জুন তাকে শান্ত করে বললেন, না না, এটি কোনো অলৌকিক ঘটনা নয় অরিন্দম, এখানে কিছু বাস্তব ঘটছে। তুমি কেবল মনোযোগী থাকো, আর যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমার সকল সন্দেহ ও ভয় দূর করতে হবে। আমি জানি তুমি পারবে। ইউ ক্যান ডু ইট। প্রথমবারের জন্য গোয়েন্দা অর্জুন আর অরিন্দম ঘটনাস্থলে পৌঁছান। পুরো ঘরটি অদ্ভুতভাবে শান্ত ছিল, তবে বাতাসে এক ধরনের অস্বস্তি। তাদের সামনে ছিল অর্ণবের লেখার টেবিল, বইয়ের স্তূপ এবং তার অর্ধসমাপ্ত পাণ্ডুলিপি। পাণ্ডুলিপিটি যে বিশাল এক রহস্য হয়ে দাঁড়িয়েছিল তা বুঝতে খুব বেশি সময় লাগলো না। অরিন্দম প্রথমেই পাণ্ডুলিপি হাতে নেন। আচ্ছা, এটা কি এমন কিছু যা অর্ণব লিখেছেন? তার মুখে এই একটি প্রশ্ন ছিল। তারপর অর্জুন পাণ্ডুলিপিটি হাতে নেন। বইয়ের প্রতিটি বাক্য যেন তার কাছে চিল্লাচ্ছিল, তাকে প্রশ্ন করছে, কিন্তু তিনি একটু বিচলিত হননি। এটি কেবল একটি গল্প নয়, এর মধ্যে কিছু গোপনীয়তা রয়েছে যা আমাদের সঠিকভাবে খুঁজে বের করতে হবে। অর্ণব যদি এভাবে মারা গিয়ে থাকে তাহলে কিছু কারণে আমাদের কেসটি ভালোভাবে তদন্ত করা প্রয়োজন। বুঝতে পেরেছ? এমনকি পাণ্ডুলিপির শেষ লেখায়ও একটা অদ্ভুত হুঁশিয়ারি ছিল, যেন লেখকের মনে কোনো শেষ মুহূর্তের ভয় কাজ করছিল। অর্জুন পাণ্ডুলিপিটি সেলফে রেখে ঘরের অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখতে শুরু করেন। ঘরের এক কোণে একটি বইয়ের তাক ছিল, সেখানে একের পর এক রহস্যময় উপন্যাসের বই ছিল। পাশাপাশি ঘরটির দেওয়ালে অর্ণবের কিছু পুরনো লেখা ও নোটসও ঝুলছিল। তবে কোথাও কোনো সুনির্দিষ্ট জিজ্ঞাসা না থাকলেও সেখানে একটা সামান্য সংকেত ছিল, যা মনে হতে লাগলো এক ধরনের প্রতীক, যা বাকি ঘটনার সাথে সম্পর্কিত। অর্জুন হালকাভাবে বললেন, এটা একটা পরিকল্পিত খুন হতে পারে এবং এতে একজন ভালো গবেষকও জড়িয়ে থাকতে পারে। যে পাণ্ডুলিপির কাজ অর্ণব শেষ করতে পারেনি তার সাথে সম্পর্কিত কিছু গোপনীয়তা থাকতে পারে। অরিন্দম স্তম্ভিত হয়ে প্রশ্ন করলেন, কিন্তু খুনির উদ্দেশ্য কি হতে পারে? অর্জুন ঘরের মধ্যে নজর বুলিয়ে বললেন, এটা খুবই সাধারণ শখের মতো কিছু হতে পারে, অথবা হয়তো একজন প্রতিদ্বন্দ্বী লেখক যার কাছে অর্ণবের নাম এবং জনপ্রিয়তা খুবই হুমকি হয়ে উঠেছিল। তবে এসব অনুমান ছিল শুরুর দিকে। এরপর তারা ঘটনার গভীরে ঢুকে যাবেন। এক এক করে রহস্য উন্মোচন করতে হবে। অগ্নিপথের মতো রহস্যের পর্দা একটু একটু করে উন্মোচিত হতে থাকল। আর অরিন্দম যেন বুঝতে পারছিলেন যে একজন লেখকের জগতের মধ্যেই এক ধরনের অন্ধকার থাকতে পারে যা তাকে হত্যা করতে পারে। অর্ণব চক্রবর্তীর মৃত্যু নিয়ে প্রথম দিনেই কিছু তথ্য পাওয়া গিয়েছিল, কিন্তু রহস্যময়তা আরও যেন গভীর হয়ে উঠছিল। অরিন্দম হালদার, যিনি এই কেসে প্রথমবারের মতো যোগ দিয়েছিলেন, তিনি ধীরে ধীরে বুঝতে পারছিলেন যে ঘটনাটি কেবলমাত্র একটি খুনের কেস নয়, এর মধ্যে রয়েছে এক ধরনের সাইকোলজিক্যাল যুদ্ধ। অর্জুন, যিনি বহু কঠিন কেস সমাধান করেছেন, সবার সামনে স্থিতিশীল থাকলেও অর্ণবের মৃত্যু তাকে অন্য ধরনের ভাবনায় নিমজ্জিত করছিল। ঘটনাস্থল থেকে ফিরে এসে গোয়েন্দা অর্জুন এবং অরিন্দম পাণ্ডুলিপির উপর আরও গভীর মনোযোগ দিতে শুরু করলেন। এটি একটি অর্ধসমাপ্ত কাজ, যার মধ্যে কিছু শব্দ বা বাক্য ছিল যেগুলো অর্ণব লেখার সময় হয়তো থেমে গিয়েছিলেন। পাণ্ডুলিপির প্রথম দিকের কিছু অংশ ছিল মোটামুটি সাধারণ, তবে শেষের দিকে লেখার ধরন ছিল খুবই অস্বাভাবিক। অর্জুন বললেন,
এটা এটা সাধারণ লেখালেখি নয় অরিন্দম, এতে কিছু গোপনীয়তা এবং নির্দিষ্ট উদ্দেশ্য লুকিয়ে আছে। তুমি তুমি দেখো অর্ণব, এই লেখার মধ্যে নিজের এক ধরনের ত্রাসের অনুভূতি শেয়ার করছিলেন। এই কথা বলে অর্জুন পাণ্ডুলিপি পড়তে পড়তে একটু থেমে গেলেন। অরিন্দম আরো গভীরভাবে পাণ্ডুলিপি পড়তে শুরু করলেন। বিশেষ করে একটি অংশে তিনি দেখলেন যে অর্ণব বারবার লিখেছেন, আমি কিছু ভুল বুঝতে পারিনি। আমি যা দেখছি তা বাস্তব হতে চলেছে। আমি লিখতে লিখতে সত্যকে আঁকড়ে ধরছি, কিন্তু এটি আমাকে ছেড়ে যাচ্ছে না। এটা কি এমন অদ্ভুতভাবে লিখেছেন কেন? অরিন্দম প্রশ্ন করলেন। অর্জুন পাণ্ডুলিপি থেকে চোখ সরিয়ে বললেন, এটা এটা তার মানসিক অবস্থার একটা প্রতিফলন হতে পারে, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি তাতে সন্দেহ জাগছে। অর্ণব সম্ভবত তার লেখার মধ্যে কিছু এমনটা লিখছিলেন যা তার নিজের জীবনে বাস্তব ঘটছিল, বা তিনি ভাবতেন তা ঘটতে পারে। এরপর গোয়েন্দা অর্জুন কিছু মুহূর্ত চুপ করে থেকে পাণ্ডুলিপির দিকে তাকালেন। তিনি অনুভব করছিলেন যে এমন একটা গল্প যেখানে একজন লেখক বাস্তবতার সীমা অতিক্রম করে নিজের সৃষ্টি এবং জীবনকে মিশিয়ে ফেলেন, সেই গল্পে অনেক কিছু লুকিয়ে থাকতে পারে। এটা শুধুমাত্র লেখা নয় অরিন্দম, এটা একটা সংকেত। তুমি দেখো, অর্ণব নিজের তৈরি গল্পের মধ্যে কিছু অন্তর্নিহিত সত্য খুঁজছিলেন যা তার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। এই মৃত্যুর কারণ কি সেটা শুধু তার লেখার মধ্যে থাকবে না, আমরা যে প্রত্যক্ষ সূত্রগুলো পেয়েছি তাও আমাদের সাহায্য করবে। অরিন্দম একটু থেমে গিয়েছিলেন। তিনি এবার বাড়ির অন্যান্য জায়গায় অনুসন্ধান করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ নথি পেয়ে গেলেন। এটি ছিল অর্ণবের কাছে রাখা একটি চিঠি, যা তার স্ত্রী শ্রদ্ধার উদ্দেশ্যে লেখা ছিল। অর্ণব চক্রবর্তীর অন্ধকার দিকগুলো, তার ব্যক্তিগত জীবন এবং তার লেখার পিছনে থাকা চাপের প্রতি এক অসামান্য সূক্ষ্মতা এখানে স্পষ্ট হয়ে উঠছিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় শ্রদ্ধা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি এক ভয়ানক জায়গায় পৌঁছে গেছি। আমার কিছু ভাবনা এবং সৃষ্টি আমার থেকে বেরিয়ে যাচ্ছে এবং আমি তোমাকে আর ক্ষতি করতে চাই না। আমি যা লিখছি তা বাস্তব হয়ে উঠতে পারে এবং এতে আমি নিজেই হারিয়ে যেতে পারি। হয়তো তুমি কখনোই বুঝতে পারবে না, তবে আমি এই দুঃস্বপ্ন থেকে মুক্তি চাই। আমি যদি কিছু করি, আশা করি তুমি আমাকে ক্ষমা করবে। এই চিঠিটি পড়ে অর্জুন এক মুহূর্ত চুপ থেকে বললেন, এটি এক ধরনের আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নয় অরিন্দম। অর্ণব নিজের মৃত্যু নিশ্চিত করতে চাইছিলেন, কিন্তু কেন কেন তার জীবন এতটা চেপে ধরছিল? পরবর্তীতে গোয়েন্দা অর্জুন এবং অরিন্দম জানলেন অর্ণবের স্ত্রী শ্রদ্ধা এবং সহকারীরা কিছু কিছু অজানা তথ্যের দিকে আঙুল তুলেছেন। অর্ণব কিছুদিন আগেই বেশ কিছু নতুন সম্পর্ক গড়ে তুলেছিলেন, যার মধ্যে একাধিক প্রতিদ্বন্দ্বী লেখক এবং প্রকাশকও ছিল। তাদের মধ্যে একজন লেখক রূপম দত্ত অর্ণবের লেখা নিয়ে তীব্র প্রতিযোগিতা করতেন এবং শ্রদ্ধা জানিয়েছিলেন যে অর্ণব তাকে কখনোই ভালোভাবে নেননি। রূপমের প্রতি অর্ণবের এক ধরনের শত্রুতা ছিল, যা অর্ণব নিজের লেখার মাধ্যমে প্রকাশ করতেন। একদিন যখন রূপমের সাথে তীব্র মনোমালিন্য হয়, অর্ণব হঠাৎ করে বলেছিলেন, তুমি জানো না আমি তোমার মতো মানুষদের সম্পর্কে কি লিখেছি। তুমি আমার এক গল্পের চরিত্র, তবে তোমাকে শেষ করতে হবে। এতদিনে গোয়েন্দা অর্জুন পুরো পরিস্থিতির গভীরে প্রবেশ করেছে। মৃত্যুর আগে অর্ণব এমন কিছু লিখতে চেয়েছিলেন যা তার দৃষ্টিকোণ থেকে ঠিক মনে হয়নি, এবং তারপরেই প্রশ্ন ওঠে, এটি কি আসলেই প্রতিশোধ নাকি প্রতিযোগিতার চাপে এসে ঘটানো একটি খুন? শ্রদ্ধা, অরিন্দম আর অর্জুন এই সব তথ্য নিয়ে একত্রিত হয়ে আরও এক ধাপ এগোতে থাকেন একটি হত্যাকাণ্ডের খোঁজে, যা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এক মানবিক কূটবুদ্ধির অংশ ছিল। এবার অর্জুনের সামনে নতুন দিক উন্মোচিত হতে থাকে এবং তিনি নিশ্চিত হন খুনি সেই আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। অর্জুন আর অরিন্দম তাদের অনুসন্ধানে আরও গভীর প্রবেশ করতে থাকেন। অর্ণব চক্রবর্তীর হত্যার রহস্যে
এক এক করে নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছিল। এই পর্বে গোয়েন্দা অর্জুন এবং তার সহকারী অরিন্দম সিদ্ধান্ত নিলেন তারা আরও বিস্তারিতভাবে অর্ণবের ব্যক্তিগত জীবন এবং তার সম্পর্কগুলো খতিয়ে দেখবেন। অর্ণবের স্ত্রী শ্রদ্ধা, যার কাছ থেকে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিলেন, একাধিকবার বলেছিলেন যে তার স্বামী কিছুদিন আগে থেকে তার সাথে অস্বাভাবিক আচরণ করছিলেন। যদিও তার কথায় কিছুটা আবেগ ছিল, তবুও শ্রদ্ধা কিছু জানতেন না যে অর্ণবের উপর চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি নিজের জীবনকে শেষ করতে চাইছিলেন। তা একবারের জন্য খোলসা হয়নি, কিন্তু তার বক্তব্যের মধ্যে কিছু একটা অনিশ্চয়তা ছিল। গোয়েন্দা অর্জুন এই সময় শ্রদ্ধার থেকে নতুন একটি তথ্য বের করে আনলেন। শ্রদ্ধা জানালেন যে অর্ণব যখন তাদের বাড়িতে থাকতেন তখন তিনি মাঝে মাঝে লেখার জন্য একাকী থাকতে চাইতেন। এটা অনেকটা অন্য পৃথিবীতে চলে যাওয়ার মতো ছিল। শ্রদ্ধা আরো বললেন, তিনি বারবার বলতেন, এখন আমি যে জগতে আছি সেখানে কিছুই সাধারণ নয়। এই কথাগুলো গম্ভীরভাবে ভাবতে থাকলেন গোয়েন্দা অর্জুন এবং তার কিছুক্ষণ পর বললেন, অর্ণব হয়তো কিছু গোপন বিষয় জানতেন যা তার মৃত্যুর আগের কিছুদিন তাকে অতিরিক্ত মানসিক চাপের মধ্যে ফেলেছিল। তবে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তা হলো অর্ণবের সেই পাণ্ডুলিপি। এটি এখন শুধু একটি রহস্যজনক নথি ছিল না, বরং একজন লেখকের অভ্যন্তরীণ সংগ্রাম এবং মানসিক অবস্থা প্রকাশের একটি চিত্র হয়ে উঠছিল। অর্ণব সম্ভবত লিখতে লিখতে তার চারপাশের পৃথিবীকে চিনতে শুরু করছিলেন এবং তার গল্প বাস্তবের সাথে মিশে গিয়েছিল। অর্জুন এবং অরিন্দম জানতেন যে ব্যক্তি বাস্তব ও কল্পনা একসঙ্গে মিশিয়ে দেয় তাকে ঘিরে সন্দেহের মেঘ বেশি জমে। অর্ণবের জীবন এমন এক জায়গায় পৌঁছেছিল যেখানে তার লেখার বিষয়বস্তু বাস্তবতা ছুঁয়ে ফেলেছিল, কিন্তু এই বিষয়টি কি একজন খুনির জন্য একটা সঠিক উপলক্ষ হতে পারে? গোয়েন্দা অর্জুন পাণ্ডুলিপির শেষ অংশটি পুনরায় পড়ে দেখলেন। সেখানে একটি ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গি ছিল। আমি জানি আমি যদি চলে যাই আমার লেখা এখানে শেষ হবে না, এটা আমাকে আর ছাড়বে না। এই লাইনটি যেন বারবার তার মাথায় ঘুরছিল। এর মানে কি ছিল? অর্ণব তার লেখার মধ্যে কিছু চিহ্ন রেখে গিয়েছিলেন যা তাকে শেষ পর্যন্ত তার স্বাভাবিক জীবন থেকে দূরে সরিয়ে নিয়েছিল। এই পরিস্থিতিতে অর্জুন এবং অরিন্দম আরও কিছু ঘটনা খুঁজে বের করার জন্য অর্ণবের সহকারী এবং পরিচিতদের সাথে কথা বললেন। একজন পরিচিত সাংবাদিক যিনি অনেক দিন ধরে অর্ণবের সাথে কাজ করেছেন জানালেন যে অর্ণবের সঙ্গে 1 মাস আগে একটি খুব তীব্র ঝগড়া হয়েছিল। সেই সময় অর্ণব তার কোনো এক লেখার জন্য এক প্রকৃত রহস্যের খোঁজে বেরিয়ে গিয়েছিলেন। সাংবাদিক বললেন, এটা কোনো সাধারণ লেখার বিষয় ছিল না। এবার আমি এমন কিছু খুঁজে বের করব যা পুরনো কোনো লেখকের দুঃস্বপ্নও ছিল। এটি কি শুধু তার কল্পনা ছিল, নাকি সত্যি কিছু গোপন রহস্য ছিল যা অর্ণব খুঁজে বের করতে চেয়েছিলেন? অর্জুন বুঝতে পারছিলেন এসব তথ্য একত্রিত করলে এক ধরনের গভীর রহস্য বের হয়ে আসবে। সম্ভবত অর্ণব এক ধরনের বিষয় সম্পর্কে জানতেন যা তার মৃত্যুর সাথে সম্পর্কিত, কিন্তু আর কেউ জানত না এবং তিনি সেই তথ্য গোপন রাখতে চেয়েছিলেন। অর্জুন আরো কিছু সময় ধরে ভাবতে লাগলেন, তারপর বললেন, অরিন্দম, তুমি জানো এই কেসে অনেক কিছুই অসম্পূর্ণ। এটি শুধু একটি খুন নয়, অনেক অনেক বেশি কিছু। অর্ণবের মৃত্যু, তার লেখা, তার সম্পর্ক, সবকিছুই কিছু একটা বড় সত্যের দিকে ইঙ্গিত করছে। অরিন্দম, যিনি প্রথমবারের মতো এমন একটি কেসে অংশ নিয়েছিলেন, এবার তিনি আরো মনোযোগ দিয়ে ভাবলেন। তারপর বললেন, তাহলে আমরা কি এই পথেই চলবো নাকি? হ্যাঁ, আমাদের আরেকটু গভীরভাবে দেখতে হবে। খুনি কোন দিক থেকে আসতে পারে সেটা বুঝতে হবে। তবে একথা মনে রেখো, আমরা যত গভীরে যাব ততই চাপ বেশি আসবে। এই কেসে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যার জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে।
এভাবে গোয়েন্দা অর্জুন এবং অরিন্দম এবার আরও এক ধাপ এগোলেন অর্ণব চক্রবর্তীর রহস্য মৃত্যু এবং তার কাহিনীর গোপন দিকগুলো খোলার পথে। তাদের সামনে এখনও অনেক প্রশ্ন এবং দ্বিধা ছিল। অর্ণব চক্রবর্তীর মৃত্যুর রহস্য আরও ঘনীভূত হচ্ছিল। গোয়েন্দা অর্জুন এবং তার সহকারী অরিন্দম এবার অর্ণবের ঘনিষ্ঠদের আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলেন। তারা বুঝতে পারছিলেন এই কেসটি শুধু একটি খুনের ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে। অর্ণবের দীর্ঘদিনের সহকারী সন্দীপন সেন ছিলেন তার সবচেয়ে কাছের মানুষদের মধ্যে একজন। সন্দীপন প্রায় 10 বছর ধরে অর্ণবের সঙ্গে কাজ করেছেন। প্রাথমিকভাবে পাণ্ডুলিপি টাইপ করা এবং পরে তার প্রকাশনার নানান কাজে সহায়তা করতেন। অর্ণবের স্ত্রী শ্রদ্ধার দেওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে অর্ণব এবং সন্দীপনের মধ্যে বেশ কিছু বিতর্ক হয়েছিল। অর্ণব আর সন্দীপন প্রায় তর্ক করতেন। আমি জানি না কেন কিছুদিন ধরে অর্ণব সন্দীপনের ওপর খুব একটা ভরসা করছিলেন না। অর্জুন এবং অরিন্দম পরের দিন সকালে সন্দীপনের সঙ্গে দেখা করতে গেলেন। সন্দীপন ছিলেন মধ্য 40-এর একজন ব্যক্তি, চশমা পরা এবং সদা সর্বদা গম্ভীর মুখে থাকা মানুষ। আপনার কি মনে হয় অর্ণববাবুর মৃত্যু স্বাভাবিক ছিল? অর্জুন সরাসরি প্রশ্ন করলেন। সন্দীপন কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি লেখালেখির জগতে এমনটা আগে দেখিনি, কিন্তু অর্ণবদা শেষ কয়েক মাস ধরে যা করছিলেন তাতে আমি বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা হচ্ছিল। তিনি সবসময় আতঙ্কে থাকতেন। আতঙ্ক? হ্যাঁ, তিনি বলতেন তার গল্প বাস্তব হয়ে উঠছে। তিনি সবসময় মনে করতেন কেউ তাকে অনুসরণ করছে। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন? না, তবে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। অর্ণবদা মাঝরাতে অনেকবার ফোন পেতেন, যার কোনো রেকর্ড থাকতো না। একদিন তিনি বললেন, আমার লেখা আমার হাত থেকে চলে গেছে সন্দীপন। এটা শুধু গল্প নয়, এটা বাস্তব হয়ে উঠছে। আমি বুঝতে পারছি না আমি কাকে বিশ্বাস করব। গভীর মনোযোগ দিয়ে শোনার পর অর্জুন বললেন, আপনি কি জানেন অর্ণববাবু সম্প্রতি কারোর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন? সন্দীপন কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ, একজন ব্যক্তির সঙ্গে, কিন্তু তিনি কে তা আমি জানি না। অর্ণবদা শুধু বলতেন সে আমাকে থামাতে চায়, সে জানে আমি সত্যিটা বের করে ফেলেছি। সত্যিটা? কথাটা অরিন্দম বলল। হ্যাঁ। সন্দীপন এক মুহূর্ত যেন চুপ থেকে বললেন, এমন কিছু যা হয়তো তার নতুন উপন্যাসের সঙ্গে যুক্ত ছিল। অর্ণব চক্রবর্তীর স্টাডি রুম থেকে উদ্ধার করা অর্ধ সমাপ্ত পাণ্ডুলিপির বিষয়বস্তু এখন সন্দেহজনক হয়ে উঠছিল। অর্জুন এবার সেই লেখাগুলো খুঁটিয়ে দেখলেন। এই লাইনগুলো কেমন যেন অদ্ভুত লাগছিল। আমাদের এই পাণ্ডুলিপির গভীরে প্রবেশ করতে হবে। অর্ণব কি এমন কিছু লিখছিলেন যা বাস্তব কোনো ঘটনা প্রকাশ করত? অরিন্দম কাগজগুলো উল্টে পাল্টে দেখছিলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, স্যার দেখুন, এখানে না কিছু লাইন হঠাৎ করে কেটে দেওয়া হয়েছে। এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ ছিল বলে মনে হচ্ছে, কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে এটা নষ্ট করে দিয়েছে। অর্জুন পাণ্ডুলিপির সেই জায়গাটি ভালো করে দেখলেন। সেখানে কয়েকটি শব্দ অস্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এই সে কে? হয়তো সেই ব্যক্তি যার সঙ্গে অর্ণব ঝামেলায় জড়িয়েছিলেন। সন্ধ্যায় অর্জুন এবং অরিন্দম পুলিশের দেওয়া কল রেকর্ডগুলো পরীক্ষা করছিলেন। সেখানে একটি অদ্ভুত নম্বর পাওয়া গেল, যা অর্ণব মৃত্যুর আগের রাতে পেয়েছিলেন। এই নাম্বারটি কার? অরিন্দম নম্বরটি ট্রেস করার চেষ্টা করল, কিন্তু
কোনো রেজিস্ট্রেশন পাওয়া গেল না। এটা কোনো ভুয়ো নম্বর হতে পারে না, এটা পরিকল্পিত কিছু। অর্ণব মৃত্যুর আগের রাতেই এই কলটি পেয়েছিলেন। আমরা যদি এই নাম্বারের মালিককে খুঁজে বের করতে পারি তবে হয়তো খুনির আসল পরিচয় বের করা সম্ভব হবে। এদিকে অর্ণবের ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করে দেখা গেল তার অ্যাকাউন্ট থেকে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় অঙ্কের টাকা তোলা হয়েছিল। অর্জুন বললেন, এই টাকাগুলো কোথায় গেছে? অরিন্দম বলল, আমাদের এই আর্থিক লেনদেনের উৎস খুঁজতে হবে। যদি অর্ণব কাউকে টাকা দিতেন তবে সেই ব্যক্তি হয়তো এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অর্জুন এবং অরিন্দম কেসের গভীরে ঢুকে পড়লেন। কিন্তু তখনই এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। একজন অচেনা ব্যক্তি পুলিশের কাছে একটি গোপন তথ্য পাঠিয়েছে। যদি তোমরা সত্যিটা জানতে চাও তাহলে কাল রাত 10টায় পুরনো পাবলিক লাইব্রেরির সামনে এসো। অর্জুন এবং অরিন্দম একে অপরের দিকে তাকালেন। এটা কি কোনো ফাঁদ হতে পারে? অরিন্দম জিজ্ঞেস করল। হতে পারে, কিন্তু সত্যি জানার জন্য আমাদের সেখানে যেতেই হবে। গভীর রাত। কলকাতার রাস্তায় তখনও কিছু গাড়ির আলো ঝলমল করছে, কিন্তু পুরনো পাবলিক লাইব্রেরির সামনের রাস্তা প্রায় জনশূন্য। গোয়েন্দা অর্জুন আর তার সহকারী অরিন্দম নির্দিষ্ট সময়ের আগেই সেখানে পৌঁছে গেলেন। আচ্ছা, আপনি কি মনে করেন সত্যি কেউ আসবে? অরিন্দম ফিসফিস করে জিজ্ঞেস করল। আমাদের অপেক্ষা করা উচিত। এটা হয়তো ফাঁদও হতে পারে, তবে সত্যের সন্ধান করতে হলে ঝুঁকি নিতেই হবে। ঘড়ির কাঁটা ঠিক 10টা ছুঁই ছুঁই করছে। হঠাৎ লাইব্রেরির উল্টো দিকের গলির অন্ধকার থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। একজন মধ্যবয়সী লোক, শীর্ণ দেহ, গায়ে পুরনো চাদর জড়ানো। সে দ্রুত চারদিকে তাকিয়ে নিশ্চিত হলো কেউ তাকে অনুসরণ করছে কিনা। তারপর ধীরে ধীরে অর্জুনের দিকে এগিয়ে এলো। লোকটি ফিসফিস করে জিজ্ঞেস করল, আপনারা কি গোয়েন্দা অর্জুন? অর্জুন বললেন, হ্যাঁ। আপনি কে? লোকটি আতঙ্কিত ভঙ্গিতে আশপাশটা আবার দেখল, তারপর নিচু গলায় বলল, নমস্কার, আমার নাম হরিদাস পাল। আমি অর্ণব চক্রবর্তীর একজন পুরনো পাঠক, কিন্তু শুধু পাঠকই নই, আমি তার সত্যিটাও জানি। অরিন্দম এক ধাপ এগিয়ে এলো। কোন সত্যি? হরিদাস একটু থেমে ফিসফিস করে বলল, অর্ণব চক্রবর্তী তার উপন্যাসের মাধ্যমে এক ভয়ঙ্কর সত্যি প্রকাশ করতে যাচ্ছিলেন, আর সেই কারণেই তাকে খুন করা হয়েছে। অর্জুনের চোখ শুরু হয়ে গেল। তুমি কি বলতে চাও? কি সত্যি? সত্যিটা জানতে চান আপনারা? সত্যিটা হলো, এই শহরের একজন প্রভাবশালী ব্যক্তি একটা কুকর্ম করেছে। অর্ণববাবু তাঁর বইয়ে সেই কাহিনী লিখছিলেন, কিন্তু তিনি জানতেন না এই লেখাই তার জীবনের শেষ অধ্যায় হবে। হরিদাস কাঁপা কণ্ঠে বলতে লাগল, অর্ণব চক্রবর্তী খুন হওয়ার 1 সপ্তাহ আগে আমার সঙ্গে দেখা করেছিলেন। তিনি তখন প্রচণ্ড আতঙ্কে ছিলেন। কিন্তু তিনি কাকে নিয়ে লিখছিলেন? হরিদাস একটু ইতস্তত করে বলল, তিনি একজন ধনী ব্যবসায়ী, যিনি বাইরের দুনিয়ায় সমাজসেবী হিসেবে পরিচিত, কিন্তু তার আড়ালে তিনি এক ভয়ঙ্কর অপরাধী। তিনি বেআইনি ব্যবসার সঙ্গে জড়িত, এমনকি তার কিছু খুনের সঙ্গেও যোগসূত্র আছে। অর্ণববাবুর উপন্যাসে সেই অপরাধীর সব পরিচয় ফাঁস হয়ে যাচ্ছিল। অরিন্দম কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, আপনার কাছে কি প্রমাণ আছে যে এটি সত্যি? হরিদাস একটা ছোট্ট খাম বের করল। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ আছে। এই ফটোগুলো দেখুন, এই ফটোগুলো দেখুন। এগুলো সব অর্ণববাবুরই দেওয়া। তিনি বলেছিলেন যদি তার কিছু হয় তাহলে যেন আমি এটা কাউকে দিই যে সত্যিটা সামনে আনতে পারবে। অর্জুন খামটা খুললেন। ভেতরে কয়েকটা ছবি, একটি বিলাসবহুল পার্টির, যেখানে একজন ধনী ব্যক্তি কিছু লোকের সঙ্গে কথা বলছেন।
কিন্তু পরের ছবিগুলো আরো ভয়ঙ্কর। একটি ছবিতে দেখা যাচ্ছে সেই একই ব্যক্তি একজন মানুষের মৃতদেহ সরানোর নির্দেশ দিচ্ছেন। অরিন্দম খানিক বিস্মিত হয়ে বলল, এটা তো খুনের প্রমাণ। অর্জুন মাথা নাড়লেন। এখন আমাদের জানতে হবে এই ব্যক্তি কে এবং কিভাবে তিনি অর্ণবকে থামানোর চেষ্টা করছিলেন। হরিদাস একটা গভীর শ্বাস নিল। তার নাম দেবাশিস রায়, শহরের অন্যতম ধনী ব্যবসায়ী। তিনি বাইরে থেকে দানশীল মানুষ হিসেবে পরিচিত, কিন্তু বাস্তবে তিনি একজন নির্মম অপরাধী। তিনি অনেক কিছুকে ধামাচাপা দিয়েছেন, কিন্তু অর্ণববাবু সম্ভবত একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সাহস করে তার বিরুদ্ধে কিছু লিখতে চেয়েছিলেন। অর্জুন আর অরিন্দম একে অপরের দিকে তাকালেন। আমাদের এই দেবাশিস রায়ের ব্যাপারে আরো তথ্য জোগাড় করতে হবে, এবং যদি তিনি সত্যি খুনের পেছনে থাকেন তাহলে তাকে থামানোর সময় এসেছে। হরিদাস ভয়ার্ত কণ্ঠে বলল, আমি আর বেশি সাহায্য করতে পারবো না। তারা যদি জানতে পারে আমি এসব বলেছি, তবে আমিও নিরাপদ থাকবো না। অর্জুন তার কাঁধে হাত রেখে বললেন, তুমি আমাদের সাহায্য করেছো, এখন আমরা সত্যিটা সামনে আনবো। চিন্তা করো না, আমরা তোমার সুরক্ষা নিশ্চিত করব। হরিদাস দ্রুত সেখান থেকে চলে গেল। অরিন্দম বলল, স্যার, আমরা কি সরাসরিভাবে দেবাশিস রায়কে জিজ্ঞাসাবাদ করব? অর্জুন মাথা নাড়লেন। না, এখনই নয়। প্রথমে আমাদের আরো প্রমাণ জোগাড় করতে হবে। যদি আমরা সরাসরি তাকে অভিযুক্ত করি তবে সে সহজেই বিষয়টিকে ধামা চাপা দিয়ে দিতে পারবে। আমাদের খুব সতর্ক থাকতে হবে। গাড়িতে ওঠার সময় অর্জুন মনে মনে ভাবছিলেন, আমরা সত্যের খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখনই অসতর্ক হলে খুনি পালিয়ে যেতে পারে। আমাদের পরবর্তী পদক্ষেপ হতে হবে খুবই হিসেব করে নেওয়া, কারণ এখন আমরাও বিপদের মুখে পড়েছি। কলকাতার রাত তখনও আরো গভীর হয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো সোনালি আলো ছড়ালেও অন্ধকারের মধ্যে যেন একটা অদৃশ্য শীতলতা ছড়িয়েছিল। অর্জুন আর অরিন্দম গাড়িতে বসে হরিদাসের দেওয়া ফটোগুলো খুঁটিয়ে দেখছিলেন। দেবাশিস রায়, অরিন্দম ফিসফিস করে বলল কথাটা। শুনেছি তিনি খুব প্রভাবশালী, অনেক বড় সংস্থার মালিক। যদি সত্যিই তিনি এই খুনের পেছনে থাকেন তাহলে তাকে ধরা কিন্তু সহজ হবে না। অর্জুন গম্ভীর কণ্ঠে বললেন, সহজ কিছু নয়। ক্ষমতাশালী অপরাধীরা শুধু অস্ত্র বা টাকার জোরে টিকে থাকে না, তাদের হাতে অনেক তথ্য থাকে যা আমাদের মতো তদন্তকারীদের পথে কাঁটা হয়ে দাঁড়ায়। গাড়ি স্টার্ট দিতেই অর্জুন আয়নার দিকে তাকালেন। তার চোখ ধাক্কা খেল। একটা কালো রঙের এসইউভি তাদের পিছনে দাঁড়িয়ে আছে। গাড়ির জানালাগুলো কালো কাঁচ দিয়ে ঢাকা, তাই ভেতরে কে আছে বোঝা যাচ্ছে না। আমাদের অনুসরণ করা হচ্ছে, অর্জুন ধীর কণ্ঠে বললেন। অরিন্দম চমকে গেল। কি বলছেন স্যার? ওদের দেখে ভয় পাওয়ার কিছু নেই, বরং দেখি ওরা কত দূর পর্যন্ত আমাদের অনুসরণ করে। অর্জুন একটু হেসে গাড়ি চালিয়ে দিলেন। গাড়িটি ধীরে ধীরে তাদের পেছনে চলতে লাগলো। অর্জুন ইচ্ছে করে কয়েকটা অলিগলিতে ঢুকে পড়লেন, কিন্তু এসইউভি তাদের পিছু ছাড়ল না। অরিন্দম একটু অস্থির হয়ে বলল, স্যার, যদি ওরা আমাদের ওপর হামলা চালায় তাহলে আমরাও পাল্টা ব্যবস্থা নেব। তবে আগে জানতে হবে ওরা আমাদের কেন অনুসরণ করছে। হঠাৎ অর্জুন ব্রেক কষলেন এবং গাড়িটা এক ধারে নিয়ে গিয়ে থামালেন। পেছনের এসইউভিটিও একটু দূরে গিয়ে থেমে গেল। এটা কি ভালো সিদ্ধান্ত? ওরা যদি সত্যি আমাদের ওপর নজর রাখছে তাহলে সরাসরি মুখোমুখি হওয়া উচিত। অর্জুন দরজা খুলে গাড়ি থেকে নামলেন। তারপর ধীর পায়ে এসইউভির দিকে এগোলেন। গাড়ির ভিতরে থাকা ব্যক্তি বুঝতে পারল যে অর্জুন ভয় পাচ্ছেন না। কয়েক মুহূর্ত পরে এসইউভির জানালাটা নিচে নামালো। ভেতরে বসে থাকা ব্যক্তি কালো স্যুট পরা, মুখে এক ধরনের ঠান্ডা অপ্রকাশ্য অভিব্যক্তি। গোয়েন্দা অর্জুন,
আশা করিনি এত সহজেই ধরা দেবেন। অর্জুন খানিক ভুরু কুঁচকে তাকালেন। আপনি কে? লোকটি হাসল, কিন্তু সেই হাসির মধ্যে একটা শীতলতা ছিল। আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমি আপনাকে সতর্ক করতে এসেছি। এই কেস নিয়ে নাক গলানো বন্ধ করুন, নয়তো কি আপনিও অর্ণব চক্রবর্তীর মতন হয়ে যাবেন। অরিন্দম গাড়ির ভিতর থেকে শুনতে পাচ্ছিল কথোপকথনগুলো। তার হাত ঘামতে শুরু করল। আমি শুধু বলছি, এই খেলা আপনার জন্য নয় অর্জুন বাবু। দেবাশিস রায় খুব ক্ষমতাশালী মানুষ। আপনি যত গভীরে যাবেন ততই আপনার নিজের জীবনের ঝুঁকি বাড়বে। আমরা সত্যের সন্ধানে আছি, অর্জুন কঠিন স্বরে বললেন, আর সেটার জন্য আমরা ভয় পাই না। লোকটি কয়েক মুহূর্ত অর্জুনের দিকে তাকিয়ে থাকল, তারপর খানিক হেসে উত্তর দিল, আপনার ইচ্ছা, তবে সাবধান থাকবেন। আপনি যখন অন্ধকারের দিকে এগোবেন, অন্ধকারও কিন্তু আপনার দিকে এগিয়ে আসবে। এরপর লোকটি জানালাটা তুলে দিল, গাড়ির ইঞ্জিন স্টার্ট করল আর দ্রুত চলে গেল। অর্জুন গাড়ির কাছে ফিরে এলেন। অরিন্দম আতঙ্কিত স্বরে বলল, স্যার, এরা তো সত্যি ভয়ঙ্কর। হ্যাঁ, অর্জুন মাথা নাড়লেন। এবং এটা স্পষ্ট আমরা ঠিক দিকে এগোচ্ছি। দেবাশিস রায় আমাদের গতিবিধির উপর নজর রাখছে, আর সে যদি আমাদের ভয় দেখাতে চায় তাহলে তার কিছু লুকোনোর আছে। অরিন্দম এক মুহূর্ত চুপ থেকে বলল, তাহলে এখন কি করব? অর্জুন খানিক গভীর চিন্তায় পড়ে গেলেন। আমাদের এখন দেবাশিস রায়ের সব তথ্য জোগাড় করতে হবে। সে কোথায় যায়, কার সঙ্গে মেশে, তার অতীত কি, সবকিছু। এবং সবচেয়ে বড় কথা, অর্ণব চক্রবর্তী তার বইতে ঠিক কি লিখেছিলেন যার জন্য তাকে মরতে হলো। গাড়ি ধীরে ধীরে আবারও চলতে শুরু করল। অন্ধকার কলকাতার রাস্তাগুলো যেন আরো রহস্যময় হয়ে উঠল। অরিন্দম চাপা স্বরে বলল, আমার মনে হচ্ছে আমরা এক গভীর ষড়যন্ত্রের মধ্যে ঢুকে পড়েছি। অর্জুন ধীরে ধীরে বললেন, এবং এই ষড়যন্ত্র ভাঙার জন্য আমাদের সবকিছু বাজি রাখতে হতে পারে। রাত প্রায় 2টো। শহর তখনও নিস্তব্ধ। রাস্তার লাইটগুলো মাঝে মধ্যেই মিটমিট করে জ্বলছে। অর্জুন আর অরিন্দম অফিসে ফিরে এসে কেস ফাইলগুলো ছড়িয়ে বসেছে। টেবিলের উপর অর্ণব চক্রবর্তীর অর্ধ সমাপ্ত পাণ্ডুলিপি, তার ব্যক্তিগত নোটবুক এবং কিছু খবরের কাটিং পড়ে আছে। অরিন্দম ক্লান্ত গলায় বলল, স্যার, দেবাশিস রায়ের ব্যাপারে আমাদের কাছে কিন্তু কোনো শক্ত প্রমাণ নেই। সে হয়তো ক্ষমতাশালী, কিন্তু তাকে দোষী প্রমাণ করতে হলেও তো আরও তথ্য লাগবে। অর্জুন চুপচাপ পাণ্ডুলিপির কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখছিলেন। তারপর এক জায়গায় থেমে গেলেন। এই লাইনটা দেখেছ? তিনি পৃষ্ঠাটা অরিন্দমের দিকে এগিয়ে দিলেন। অরিন্দম পড়তে শুরু করল, কোনো কোনো গল্প শুধু গল্প নয়, কিছু সত্য এতটাই ভয়ঙ্কর যে তারা কাগজের মধ্যে আটকে থাকতে চায় না। তারপর অরিন্দম একটু দ্বিধাগ্রস্ত গলায় বলল, এটা কি অর্ণব বাবুর কল্পনা, নাকি তিনি সত্যিই কিছু জানতেন? অর্জুন গম্ভীর স্বরে বললেন, এটাই আমাদের জানতে হবে, আর সেই সূত্র আমাদের লুকিয়ে আছে দেবাশিস রায়ের অতীতে। পরের দিন ভোরবেলা অর্জুন ও অরিন্দম কলকাতার এক পুরনো সংবাদপত্র অফিসে হাজির হলেন। সেখানে কাজ করেন অর্জুনের এক পরিচিত সাংবাদিক, রাকেশ দত্ত। রাকেশ ধূমপান করতে করতে বলল, দেবাশিস রায়ের নাম শুনলেই অনেকেই ভয় পায়। তিনি শুধু একজন শিল্পপতি নন, রাজনীতিতেও তার বড় প্রভাব আছে। কিন্তু কেন হঠাৎ তার ব্যাপারে খোঁজ নিচ্ছ বলো তো? অর্জুন বললেন, একটা পুরনো কেসের সঙ্গে তার যোগসূত্র খুঁজছি।
এমন কিছু তথ্য আছে যা প্রকাশ্যে আসেনি। রাকেশ খানিক চিন্তা করে বলল, এ বিষয়ে বেশি তথ্য দেওয়া মুশকিল, তবে একটা ব্যাপার মনে পড়ছে। 5 বছর আগে এক ব্যবসায়িক পার্টনার অরুণাভ ঘোষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই সময় বিষয়টা ধামাচাপা পড়ে যায়, কারণ পুলিশের ওপর প্রচুর চাপ ছিল। দেবাশিস রায়ের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? রাকেশ একগাল হাসল। বাইরে থেকে ভালোই ছিল, কিন্তু লোকমুখে শোনা যায় তাদের মধ্যে বড় কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। তাহলে ব্যাপারটা এখানেই থেমে যায়নি। আমার ধারণা অর্ণব চক্রবর্তী তার নতুন বইতে এই রহস্য নিয়ে কিছু লিখেছিলেন। ফিরে এসে দুজনে আবার পাণ্ডুলিপি খুঁটিয়ে দেখতে লাগল। বেশ কিছু জায়গায় অর্ণব চক্রবর্তীর দাগ কেটে কিছু শব্দ লিখে রেখেছেন। প্রমাণ লুকোন, কবর দেওয়া সত্য, শুদ্ধ আগুনের পরিণতি। অরিন্দম বলল, স্যার মনে হচ্ছে এটা কোনো সংকেত। অর্জুন এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, অর্ণব আমাদের কিছু বলতে চেয়েছিলেন। কবর দেওয়া সত্য মানে কি প্রমাণ কোথাও লুকিয়ে আছে? অরিন্দম উত্তেজিত হয়ে বলল, হতে পারে, আমাদের খুঁজে বের করতে হবে এই ইঙ্গিতগুলো কোথায় নিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অর্জুনের ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর থেকে কল এসেছে। তিনি ফোন করতেই অপর প্রান্ত থেকে এক চাপা কণ্ঠ শোনা গেল। আপনার তদন্ত থামান অর্জুন বাবু। আপনি যা খুঁজছেন সেটা জানলে বেঁচে থাকার আশা আপনাকে ছাড়তে হবে। আপনার সময় খুব কম। দেবাশিস রায় শুধু তার সাম্রাজ্য রক্ষা করতে চায় না, সে অতীতকে মুছে ফেলতে চায়। আর কেউ যদি অতীত খোঁচানোর চেষ্টা করে, তার ভাগ্যে কি হয় তা তো আপনি বেশ ভালো করেই জানেন। সত্যকে চাপা দেওয়া যায় না। আপনি যাই করুন, আমরা সত্য খুঁজে বের করব। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর লাইন কেটে গেল। অরিন্দম হতবম্ব হয়ে তাকিয়ে রইল। স্যার, এটা একটা বড় ষড়যন্ত্র। দেবাশিস রায় হয়তো শুধু একজন ব্যবসায়ী নয়, তার হাত অনেক দূর পর্যন্ত বিস্তৃত। অর্জুন চোখ সরু করে বললেন, আর আমরা এখন ঠিক সেই বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছি, যেখানে সত্য আর মৃত্যুর মধ্যে খুব সামান্য ফারাক। ঘড়ির কাঁটা তখন রাত 1টার কাছাকাছি। গোয়েন্দা অর্জুন তার অফিসের টেবিলের ওপর অর্ণব চক্রবর্তীর পাণ্ডুলিপির ছেঁড়া পাতাগুলো ছড়িয়ে রেখেছেন। অরিন্দম পাশেই বসে চিন্তিত মুখে তাকিয়ে আছে। রহস্যের জাল আরো জটিল হয়ে উঠছে, আর তাদের পেছনে একটা অদৃশ্য ছায়া লেগে আছে যে তাদের থামাতে চায়। অর্ণব চক্রবর্তীর পাণ্ডুলিপির কিছু অংশে কবর দেওয়া সত্য শব্দগুচ্ছ বারবার এসেছে। অর্জুন খুঁটিয়ে পড়তে পড়তে বললেন, এই কবর দেওয়া সত্য বলে আসলে কি বোঝাতে চেয়েছেন অর্ণব? অরিন্দম মনে মনে কিছু ভাবছিল, তারপর হঠাৎ বলে উঠল, স্যার, রাকেশ দত্ত যেদিন বলেছিল অরুণাভ ঘোষের রহস্যময় নিখোঁজ হওয়ার কথা, তার ঠিক 5 মাস পরেই অর্ণব চক্রবর্তী তার নতুন উপন্যাস লিখতে শুরু করেছিলেন। আপনি কি মনে করেন তিনি এই ঘটনার কোনো গোপন তথ্য পেয়ে গিয়েছিলেন? অর্জুন কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আমাদের সত্যিটা জানতে হলে অরুণাভ ঘোষের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে হবে। পরদিন সকালেই অর্জুন ও অরিন্দম অরুণাভ ঘোষের বিধবা স্ত্রী রোমা ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন। মধ্যবয়সী এই নারী আজও স্বামী হারিয়ে যাওয়ার সত্য জানতে চান। ড্রয়িং রুমে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে অর্জুন জিজ্ঞাসা করলেন, আপনার স্বামীর নিখোঁজ হওয়ার পর তদন্ত কত দূরে গিয়েছিল? রোমা দুঃখ ভরা কণ্ঠে বললেন, তদন্ত তো কিছুই হয়নি। পুলিশ কয়েক সপ্তাহের মধ্যে কেস বন্ধ করে দেয়। বলেছিল স্বেচ্ছায় নিখোঁজ হয়েছেন, কিন্তু আমি জানি এটা সত্যি নয়। আপনার কি সন্দেহ হয় যে দেবাশিস রায়ের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে? রুমার চোখে ভয় চলে এলো। তিনি চারপাশে তাকিয়ে যেন নিশ্চিত হলেন কেউ শুনছে না তো।
তারপর ফিসফিস করে বললেন, দেবাশিস রায় খুব ভয়ঙ্কর একজন মানুষ। আমি কিছু বলতে চাই না, ওদের ক্ষমতা অনেক, কিন্তু তিনি একটু থামলেন, তারপর নিচু গলায় বললেন, আমি শুধু এটুকু বলতে পারি, আমার স্বামীর শেষ কথাগুলো ছিল, একটা দলিল আছে, ওটা প্রকাশ পেলে সব শেষ হয়ে যাবে। অর্জুন আর অরিন্দম একে অপরের দিকে তাকালেন। এই দলিল কোথায়? আমি জানি না, কিন্তু আমার ধারণা এই দলিল অর্ণব বাবু কোনোভাবে পেয়ে গিয়েছিলেন। অরুণাভ ঘোষ একসময় দেবাশিস রায়ের কোম্পানির একজন গুরুত্বপূর্ণ পার্টনার ছিলেন। তার পুরনো অফিস এখনো পরিত্যক্ত, কিন্তু সেখানেই হয়তো কিছু লুকিয়ে আছে। অর্জুন ও অরিন্দম রাতের অন্ধকারে সেই পুরনো অফিসে পৌঁছালেন। বিল্ডিংটি প্রায় ধ্বংসপ্রাপ্ত, চারিদিকে ধুলো আর জং ধরা আসবাবপত্র। অর্জুন টর্চের আলো জ্বালিয়ে পুরনো ডয়ার, আলমারি, টেবিলের নিচে খুঁজতে লাগলেন। ঠিক তখনই অরিন্দম বলল, স্যার এখানে দেখুন। একটা পুরনো স্টিলের আলমারির দরজা সামান্য খোলা ছিল। ভেতরে কিছু পুরনো নথি, কাগজপত্রের নিচে একটা ছোট্ট লাল রঙের ফাইল পড়ে আছে। অর্জুন ফাইলটা খুলে দেখলেন। কিছু মুহূর্ত চুপ থেকে ধীরে ধীরে বললেন, এটাই সেই দলিল যেটার জন্য অরুণাভ ঘোষকে শেষ করে দেওয়া হয়েছিল। অরিন্দম বিস্মিত হয়ে দেখল ফাইলের মধ্যে বেশ কিছু কাগজে দেবাশিস রায়ের স্বাক্ষর রয়েছে, একটি অবৈধ ব্যবসায়িক লেনদেনের প্রমাণ। ঠিক তখনই বাইরে গাড়ির হেডলাইটের আলো দেখা গেল। কেউ তাদের উপস্থিতি টের পেয়ে গেছে। অর্জুন দ্রুত ফাইলটা বন্ধ করে অরিন্দমের দিকে তাকালেন। তাড়াতাড়ি বের হতে হবে। অরিন্দম জানালার কাছে এগিয়ে গেল। তারপর জানালা দিয়ে তাকিয়ে দেখল ৩-৪ জন লোক গাড়ি থেকে নেমে আসছে। তাদের হাতে লাঠি আর লোহার রড। স্যার আমাদের বেরোনোর একটাই রাস্তা, পিছনের দরজা। অর্জুন মাথা নাড়লেন। কিন্তু আমরা বেরোলেও ওরা আমাদের খুঁজে বের করবে, আমাদের কিছু সময় জিততে হবে। তিনি দ্রুত স্টিলের আলমারিটা বন্ধ করলেন, যাতে মনে হয় কেউ এটা খোলেনি। তারপর পাণ্ডুলিপির ফাইলটা নিজের কোটের ভেতরে লুকিয়ে নিলেন। তারপর পেছনের দরজা দিয়ে বেরিয়ে দুজনে গলির দিকে দৌড়ালেন। ঠিক সেই মুহূর্তে ওদের পেছনে চিৎকার শোনা গেল, ওরা এখানে ছিল, ধরো! গলিটা অন্ধকার আর সরু, চারপাশে পুরনো বাড়ির দেওয়া। অরিন্দম হাঁপাতে হাঁপাতে বলল, স্যার স্যার আমরা পুলিশের কাছে গেলে কেমন হয়? অর্জুন দ্রুত পা চালিয়ে বললেন, না, এই মুহূর্তে নয়। দেবাশিস রায়ের প্রভাব কতদূর পর্যন্ত ছড়িয়েছে আমরা জানি না। আমাদের আগে শক্ত প্রমাণ নিয়ে মিডিয়ায় যেতে হবে। ঠিক তখনই একটা গুলি ছুটে এসে পাশের দেওয়ালে আঘাত করল। অরিন্দম বিস্ময়ে চমকে উঠল। ওরা বন্দুক নিয়ে আসছে। দৌড়ো, আর অন্য কোনো রাস্তা ধরো। হঠাৎই অন্ধকারের মধ্যে থেকে একটা গলা ভেসে এল। এদিকে আসুন। একটা পুরনো পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে একটা দড়ির মই ঝুলে আছে। অর্জুন এক মুহূর্তের জন্য থমকালেন। অরিন্দম দোটানায় পড়ে গেল। স্যার এটা কি ফাঁদ? এই মুহূর্তে অন্য উপায় নেই। কথাটা বলে অর্জুন সিদ্ধান্ত নিয়ে মই ধরে উঠতে লাগলেন। পেছনে তাকিয়ে দেখলেন সেই অজ্ঞাত ব্যক্তি মুখ ঢেকে রেখেছেন, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। তোমরা এখান থেকে পালানোর রাস্তা চাও? অর্জুন বললেন, তুমি কে? লোকটা ফিসফিস করে বলল, আমি অর্ণব চক্রবর্তীর শেষ বইয়ের পাঠক, আর আমি জানি দেবাশিস রায় যা করেছে তা প্রকাশ হওয়া দরকার। অর্জুন আর দেরি করলেন না। তাদের এই সাহায্যকারীর উপর ভরসা করে সামনের রাস্তা ধরলেন। অবশেষে তারা কলকাতার এক পুরনো কলেজের লাইব্রেরির পেছনের গোপন ঘরে আশ্রয় নিলেন। অরিন্দম ধপ করে চেয়ারে বসে বলল, আমরা কি সত্যিই নিরাপদ? অর্জুন গম্ভীর মুখে ফাইলের পাতা উল্টাচ্ছিলেন। না,
যতক্ষণ না দেবাশিস রায়ের ক্ষমতার আসল সীমা আমরা বুঝতে পারছি, ততক্ষণ কেউই নিরাপদ নয়। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু তাদের রাতের লড়াই এখনো শেষ হয়নি। সকাল 7টা। কলকাতার ধোঁয়াটে আকাশের নিচে এক পুরনো কলেজের লাইব্রেরির পেছনের ঘরে অর্জুন আর অরিন্দম এক মুহূর্তের জন্য বিশ্রাম নেয়নি। ঘরের এক কোণে রাখা পুরনো চেয়ারটায় বসে অর্জুন পাণ্ডুলিপির পাতা উল্টাচ্ছিলেন, আর অরিন্দম জানালার ফাঁক দিয়ে বাইরের রাস্তার দিকে সতর্ক দৃষ্টি রাখছিল। স্যার, আমরা কি দেবাশিস রায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনবো নাকি? অর্জুন চোখ না তুলেই বললেন, আমার কি মনে হয় শুধু অভিযোগ করলেই কাজ হবে? না, কিন্তু মিডিয়া কাকে বিশ্বাস করবে? একজন নামী ব্যবসায়ীকে নাকি আমাদের? আমরা যদি এমন কিছু বের করতে পারি যে অস্বীকার করার উপায় নেই, তবেই দেবাশিস রায় শেষ হবে। অরিন্দম চিন্তায় পড়ে গেল। তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি? অর্জুন পাণ্ডুলিপির কয়েকটা পাতা উল্টে দেখালেন, যেখানে লেখা ছিল একটা দলিল যা আলোর মুখ দেখলে অনেক মুখোশ খুলে যাবে, কিন্তু যারা এটাকে কবর দিতে চায় তারা মৃত্যু পর্যন্ত লড়বে। অরিন্দম গম্ভীর হয়ে গেল। আমাদের এই দলিলটি প্রকাশ করতে হবে, কিন্তু কিভাবে? ঠিক তখনই অর্জুনের ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। তিনি ফোনটি ধরলেন। গোয়েন্দা অর্জুন? শীতল অথচ চাপা উত্তেজনায় ভরা এক নারী কণ্ঠ। আমি জানি আপনি কি খুঁজছেন, এবং আপনি যে এখানে আছেন সেটা ওরাও জানে। অর্জুনের ভুরু কুঁচকে গেল। আপনি কে? আমি একজন যে অর্ণব চক্রবর্তীর মৃত্যুর সত্য জানি। আপনি যদি বাঁচতে চান তাহলে বিকেল 4টে কলেজ স্ট্রিটের পুরনো প্রেসের সামনে আসুন, আর হ্যাঁ, দেরি করবেন না। ফোন কেটে গেল। অরিন্দম উদ্বিগ্ন চোখে তাকাল। স্যার, এটা কি ফাঁদ? অর্জুন ফোনটা রেখে বললেন, হতে পারে, কিন্তু যদি সত্যি হয়? বিকেল 4টা। কলেজ স্ট্রিটের পুরনো প্রেসের সামনে ভিড় কম। চারপাশে পুরনো বইয়ের দোকান, পত্রিকা বিক্রেতা আর কয়েকজন ছাত্রছাত্রী। অর্জুন আর অরিন্দম অপেক্ষা করছিলেন। ঠিক তখনই এক মাঝবয়সী নারী সোজা তাদের দিকে এগিয়ে এলেন। আপনারাই কি গোয়েন্দা অর্জুন? অর্জুন মাথা নাড়লেন। আপনি আমাদের ফোন করেছিলেন? নারীটি একবার চারপাশে দেখে বললেন, এখানে দাঁড়ানো ঠিক হবে না, আসুন কাছের কফি হাউসে যাই। তিনজনে কফি হাউসের এক কোণে বসলেন। আমার নাম কুমকুম সেন। আমি অর্ণব চক্রবর্তীর কাছের বন্ধু ছিলাম। উনি যে কাহিনী লিখছিলেন সেটা নিছক কল্পনা ছিল না, এটা ছিল বাস্তব। দেবাশিস রায় আর তার কোম্পানি বহু বেআইনি কাজের সঙ্গে যুক্ত। অর্ণববাবু যখন সেটা জানতে পারেন তখন থেকেই ওকে হুমকি দেওয়া হচ্ছিল। তার মানে অর্ণববাবুকে খুন করা হয়েছে? কুমকুম শ্বাস নিলেন। হ্যাঁ, ওকে বিষ দেওয়া হয়েছিল, আর সেটা এমন এক ধরনের বিষ যা পোস্টমর্টম রিপোর্টেও ধরা পড়ে না। অর্জুন আর অরিন্দম চমকে উঠলেন। আপনার কাছে এটার প্রমাণ আছে? কুমকুম ব্যাগ থেকে একটা ছোট্ট পেন ড্রাইভ বের করে দিলেন। এটার ভেতর সেই তথ্য আছে যা দেবাশিস রায়কে শেষ করে দেবে। কিন্তু তারপর তিনি একটু থামলেন। কিন্তু আমাদের খুব সাবধানে এগোতে হবে, কারণ ওরা জানে আপনি তদন্ত করছেন। ঠিক তখনই বাইরে গাড়ির বিকট শব্দ শোনা গেল। 3-4 কালো পোশাক পরা লোক দ্রুত কফি হাউসের দিকে এগিয়ে আসছে। কুমকুম ভয় পেয়ে গেলেন। ওরা এসে গেছে। অর্জুন উঠে দাঁড়িয়ে বললেন, পেন ড্রাইভটা আমাকে দিন। অরিন্দম, বেরোবার পেছনের রাস্তাটা কোথায়? এখান থেকে স্টোর রুমের ভেতর দিয়ে একটা গলি আছে, ওটাই আমাদের পথ। তিনজন দ্রুত স্টোর রুমের দিকে ছুটলেন। পেছনে ভেসে এলো কর্কশ গলা, এই ওরা পালাচ্ছে, ধরো ধরো, কফি হাউসের স্টোর রুম পেরিয়ে পেছনের গলিতে ঢুকতেই তিনজনে হাঁপাতে লাগলেন। পেছনে শোনা যাচ্ছে ভারী বুটের শব্দ। ওরা তাড়া করছে। কথাগুলো বলে অর্জুন আর এক মুহূর্ত দেরি না করে কুমকুম আর অরিন্দমকে নিয়ে সামনে এগোলেন।
গলিটা সরু আর ঘন বসতিপূর্ণ। পাশের ঘরগুলোর জানালা বন্ধ, কেউই বাইরে উঁকি দিচ্ছে না, যেন সবাই বুঝে গেছে এখানে বিপদ আসছে। অর্জুন দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন। অরিন্দম আর কুমকুমও ঢুকে পড়ল সঙ্গে। কুমকুম ফিসফিস করে বললেন, এই দোকানটা বন্ধ হয়ে গেছে অনেক বছর আগে। এখান থেকে ছাদে ওঠার সিঁড়ি আছে, ওরা জানবেও না আমরা কোথায় গেলাম। বাইরে পায়ের শব্দ থেমেছে, তারপর ভেসে এলো কর্কশ গলা। তিনজনে দ্রুত ছাদে উঠলেন। ওপর থেকে দেখা যাচ্ছে গুন্ডাগুলো এখন গলির ভেতরে খুঁজছে। অর্জুন ধীরে ধীরে বললেন, এটা ভালো হলো যে আমরা কিছুটা সময় পেলাম, কিন্তু আমাদের এখান থেকেও বেরোতে হবে। কিন্তু স্যার, আমরা কতক্ষণ এভাবে পালাতে পারবো? যতক্ষণ না দেবাশিস রায়ের মুখোশ খুলতে পারছি ততক্ষণ আমাদের পালাতেই হবে। আমাদের এখন যোগাযোগ করতে হবে এমন কারোর সঙ্গে যে মিডিয়ায় এই প্রমাণ পৌঁছে দিতে পারবে। ঠিক তখনই কুমকুম বললেন, আমি একজনকে চিনি, সাংবাদিক রবি নন্দী। তিনি সত্যের জন্য লড়াই করেন। যদি আমরা তার কাছে প্রমাণ পৌঁছে দিতে পারি তবে দেবাশিস রায়কে আটকানো সম্ভব হবে। অর্জুন চিন্তা করে বললেন, তাহলে আমাদের পরবর্তী গন্তব্য তার অফিস, কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। কুমকুম মাথা নাড়লেন, তারপর বললেন, হ্যাঁ, রবিবাবুর অফিস ধর্মতলায়, কিন্তু আমাদের ওখানে পৌঁছানোর জন্য ছদ্মবেশ নিতে হবে। অর্জুন একটা পুরনো কম্বল কুড়িয়ে নিয়ে কুমকুমকে দিলেন। এটা পরে নিন যেন চেনা না যায়। অরিন্দম, তুমি একটা ক্যাপ আর সানগ্লাস পরো। আমি আমার জ্যাকেটের কলার উঁচু করে নেব। আমরা তিনজন আলাদা আলাদা রাস্তায় বের হব, ধর্মতলার সামনে গিয়ে আবার মিলব। তিনজনে আলাদা পথে বেরিয়ে পড়লেন। অর্জুন একটা ব্যস্ত বাজারের মধ্যে দিয়ে হাঁটতে লাগলেন। মাঝে মাঝে আয়নার দোকানের কাছে পেছনে তাকাচ্ছিলেন, কেউ অনুসরণ করছে কিনা। অরিন্দম একটা অটো ধরে এগোল, আর কুমকুম পুরনো কাপড়ের দোকানের আড়ালে কয়েক মিনিট লুকিয়ে থেকে ধীরে ধীরে বেরোলেন। তিনজনে যখন ধর্মতলার নির্দিষ্ট জায়গায় পৌঁছলেন তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। রবি নন্দীর অফিস একটা পুরনো বিল্ডিংয়ের দ্বিতীয় তলা। যখন তারা সিঁড়ি দিয়ে উঠছিলেন তখনই হঠাৎই একটা অদ্ভুত অনুভূতি হলো অর্জুনের। কেমন যেন একটা চুপচাপ উত্তেজনা চারপাশে, কিছু একটা ঠিক নেই। ঠিক তখনই অফিসের দরজা ঠেলে ঢুকতেই দেখলেন রবি নন্দী তার ডেস্কের উপরেই পড়ে আছেন, তার মুখে আতঙ্কের ছাপ আর গলার চারপাশে দাগ। কুমকুম চিৎকার করে উঠলেন, ওহ না, ওরা এসে গেছে। রবি নন্দীর নিথর দেহ দেখে কুমকুম বিস্ময়ে জমে গেলেন। অরিন্দম আতঙ্কিত কণ্ঠে বলল, স্যার, ওরা আমাদের আগেই ধরতে পেরেছে। অর্জুন দ্রুত সামনে এগিয়ে গিয়ে রবি নন্দীর গলার দাগ পরীক্ষা করলেন। নিখুঁতভাবে করা শ্বাসরোধ, একদম পেশাদার হত্যাকাণ্ড। এটা দুর্ঘটনা নয়, ওরা পরিকল্পনা করেই করেছে যাতে কোনো তথ্য ফাঁস না হয়। আমরা এখানে বেশি সময় থাকতে পারবো না, যে করেই হোক এই খবর বাইরে পৌঁছে দিতে হবে। তুমি ঠিক বলেছ, কিন্তু তার আগে আমাদের দেখতে হবে রবি কিছু লুকিয়ে রেখে গেছে কিনা। তিনজনে দ্রুত অফিস খুঁজতে শুরু করলেন। ডেস্কের উপর ছড়ানো কাগজগুলোর মধ্যে কিছুই গুরুত্বপূর্ণ লাগছিল না। কম্পিউটার খোলার চেষ্টা করলেন, কিন্তু সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। হঠাৎ কুমকুম একটা ছোট্ট নোটবুক তুলে বললেন, এটা দেখুন। এটা। অর্জুন ওটা নিয়ে পড়তে শুরু করলেন। আমার কাছে সব প্রমাণ আছে, যদি কিছু হয় তাহলে অর্জুন সেনকে জানাও, সে ঠিক বুঝে নেবে কোথায় খুঁজতে হবে। নিচে লেখা ছিল একটা ঠিকানা, 12B বালিগঞ্জ প্লেস। স্যার, এটা কি রবি নন্দীর বাড়ির ঠিকানা? কুমকুম মাথা নাড়লেন। না না, আমি তার বাড়ির ঠিকানা জানি, এটা অন্য কোথাও। যাই হোক, আমাদের ওখানে যেতেই হবে। ঠিক তখনই সিঁড়ির নিচে ভারী বুটের আওয়াজ শোনা গেল। ওরা আসছে। অর্জুন দ্রুত জানালার দিকে তাকালেন। নিচে একটা সরু গলি দেখা যাচ্ছে। এই জানলা দিয়ে নামতে হবে। এক মুহূর্ত দেরি না করে অর্জুন প্রথমে নেমে গেলেন, তারপর কুমকুম, শেষে অরিন্দম। ঠিক তখনই দরজা ধাক্কার শব্দ। নিচে নামতেই তিনজনে ছুটে পাশের গলির মধ্যে ঢুকে গেলেন। পিছনে লোকগুলো দরজা ভেঙে ঘরে ঢুকছে।
অর্জুন পকেট থেকে ফোন বের করে দ্রুত একটা ট্যাক্সি ডাকলেন। চলো, বালিগঞ্জ প্লেসে যেতে হবে। গাড়ি চলতে শুরু করল। কুমকুম ধীরে ধীরে বললেন, দেখুন অর্জুন, দেবাশিস রায় এত সহজে আমাদের ছাড়বে না। আমরা যত গভীরে যাচ্ছি ততই বিপদ বাড়ছে। আমরা কি এভাবে বাঁচতে পারবো? অর্জুন খানিক হাসলেন। সত্য কখনো সহজে ধরা দেয় না, কিন্তু আমরা সত্যের কাছাকাছি চলে এসেছি। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন একটা কালো এসইউভি তাদের অনুসরণ করছে। লড়াই এখনো শেষ হয়নি। ট্যাক্সি দ্রুত বালিগঞ্জের পথে এগিয়ে চলেছে, কিন্তু অর্জুনের চোখ ছিল পেছনের কালো এসইউভির দিকে। গাড়িটা ওদের অনুসরণ করছে, আর তা নিঃসন্দেহে শত্রুপক্ষের। অরিন্দম উদ্বিগ্ন স্বরে বলল, স্যার, ওরা তো দেখছি আমাদের পিছু নিয়েছে, এখন কি করব? চুপচাপ বসে থাকো, আমি দেখছি কি করা যায়। তারপর চালককে বললেন, ভাই একটু অন্য রাস্তা দিয়ে চালান তো, আমাদের কিছু লোক ফলো করছে। চালক আর চোখে পেছনের গাড়িটা দেখল, তারপর দ্রুত বাঁ দিকে একটা সরু গলিতে ঢুকে পড়ল। আমাদের শুধু একটা সুযোগ দরকার। ওরা যত বড় অপরাধী হোক না কেন, একটা ভুল করবে, আমরা সেই ভুলের অপেক্ষায় থাকব। গাড়িটা যখন বারবি বালিগঞ্জ প্লেসে পৌঁছালো তখন রাত প্রায় 10টা বাজে। জায়গাটা একটা পুরনো দোতলা বাড়ি। বাইরে থেকে দেখে মনে হয় অনেক বছর ধরে কেউ থাকেনি। অর্জুন গাড়ি থেকে নেমে চারপাশ পর্যবেক্ষণ করলেন। বেশ অদ্ভুত লাগছে জায়গাটা। তিনজনে ধীরে ধীরে বাড়িটার দিকে এগোলেন। গেটটা ভেতর থেকে তালাবদ্ধ, কিন্তু সেটা জং ধরেছিল। একটু ধাক্কা দিতেই খুলে গেল গেটটা। বাড়ির ভেতরে ঢুকতেই ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে, আসবাবপত্রের উপর মোটা ধুলো জমে আছে। রবি এখানে কিছু রেখে গিয়েছিল, সেটা খুঁজতে হবে। তিনজনে বাড়ির বিভিন্ন ঘরে খোঁজাখুঁজি শুরু করলেন। কুমকুম হঠাৎ বললেন, এই ঘরটা দেখে মনে হচ্ছে লাইব্রেরি ছিল। আসুন আসুন এখানে দেখি। তারপর তারা লাইব্রেরির দিকে এগিয়ে গেলেন। পুরনো কাঠের বুকশেলফ, তার উপর ধুলো জমে আছে। অরিন্দম তাকিয়ে দেখল একটা বুকশেলফের নিচের অংশ একটু উঁচু হয়ে আছে, যেন কিছু লুকিয়ে রাখা হয়েছে। স্যার, এটা না একটু অদ্ভুত লাগছে। অর্জুন বুকশেলফটা সরিয়ে দেখলেন নিচে একটা ছোট্ট লোহার বাক্স। তিনি বাক্সটা খুলতে চেষ্টা করলেন, কিন্তু সেটা তালাবদ্ধ। কুমকুম পকেট থেকে একটা ছোট্ট চিমটি বের করে তালাটা খোলার চেষ্টা করল। কিছুক্ষণ চেষ্টা করার পর খানিক শব্দ করে তালাটা খুলে গেল। ভেতরে একটা পেনড্রাইভ আর কিছু কাগজ। অর্জুন দ্রুত কাগজগুলো দেখতে লাগলেন। চোখটা ধীরে ধীরে বিস্ময়ে বড় হয়ে গেল। এগুলো দেবাশিস রায়ের অবৈধ কাজের প্রমাণ। ব্যাংকের লেনদেন, রাজনৈতিক যোগাযোগ, এমনকি অর্ণব চক্রবর্তীর হত্যার পরিকল্পনাও। কুমকুম বিস্মিত কণ্ঠে বললেন, তাহলে অর্ণব সত্যিই জানতেন তার উপন্যাসের কাহিনী যে বাস্তব ছিল, সেটা প্রমাণিত হলো। ঠিক তখনই বাইরের গেটের কাছে গাড়ির শব্দ শোনা গেল। অরিন্দম আতঙ্কিত কণ্ঠে বলল, স্যার, ওরা আমাদের খুঁজে পেয়ে গেছে। বাইরের গেটের কাছে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। কয়েকজন মানুষের গলা পাওয়া গেল, গম্ভীর কিন্তু কর্তৃত্বপূর্ণ। কুমকুম আতঙ্কিত স্বরে বললেন, ওরা এত দ্রুত খুঁজে পেল কিভাবে? অর্জুন দ্রুত জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখলেন তিনজন লোক কালো পোশাক পরা সোজা বাড়ির দিকে এগিয়ে আসছে। তাদের একজনের হাতে বন্দুকের আভাস স্পষ্ট। অরিন্দম ফিসফিস করে বলল, স্যার, আমাদের এখন কি করা উচিত? এখান থেকেই বেরোতে হবে। দরজার দিকে গেলে ধরা পড়ে যাব, অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। কুমকুম চারপাশ দেখছিলেন। হঠাৎই তিনি দেওয়ালের একপাশে আঙুল ঠেকিয়ে বললেন, দাঁড়ান দাঁড়ান, এটা কি একটু অদ্ভুত লাগছে না? অর্জুন তাকিয়ে দেখলেন দেওয়ালের একটা অংশ একটু ভেতরে দেবে গেছে। তিনি ধাক্কা দিতেই সেটা ধীরে ধীরে পেছনে সরে গেল, আর একটা সরু করিডোরের প্রবেশ পথ দেখা গেল। এটা তো
লুকোনো রাস্তা। অর্জুন এক মুহূর্ত দেরি না করে বললেন, চলো, ওরা এসে পড়ার আগেই বেরোতে হবে। তিনজনে দ্রুত সেই গলিপথ ধরে এগোতে লাগলেন। পেছনে দরজা বন্ধ করার আগেই বাইরে থেকে দরজা ধাক্কানোর শব্দ পাওয়া গেল। গলিপথটা সরু আর ভেতরে বাতাস প্রায় নেই বললেই চলে। চারপাশে দেওয়ালের আর্দ্রতা টের পাওয়া যাচ্ছে। কুমকুম কষ্ট করে নিঃশ্বাস নিয়ে বললেন, এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? অর্জুন অন্ধকারে হাতড়ে পথ খুঁজতে খুঁজতে বললেন, সাধারণত পুরনো বাড়িগুলোতে এরকম একটা বিকল্প বেরোনোর পথ থাকে। সম্ভবত এটা অন্য কোনো জায়গায় গিয়ে খুলবে। পেছন থেকে দূরের আওয়াজ পাওয়া যাচ্ছিল। লোকগুলো বুঝতে পেরেছে তারা এখানে নেই। কয়েক মিনিট পরে তারা করিডোরের শেষে পৌঁছালেন। একটা পুরনো কাঠের দরজা। অর্জুন সেটার হাতল ধরেই বুঝতে পারলেন এটা অনেক পুরনো, সামান্য ধাক্কা দিলেই খুলবে। তিনি ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। তারা একটা গলিতে বেরিয়ে এলেন। বাইরে আলো কম, রাত আরো গভীর হয়ে এসেছে, কিন্তু আশপাশে মানুষজন আছে, গাড়ির আওয়াজ শোনাও যাচ্ছে। অর্জুন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমরা বেরিয়ে এসেছি, কিন্তু বিপদ শেষ হয়নি। আমাদের এখনই পুলিশের কাছে যেতে হবে। এত সহজে ওরা আমাদের ছেড়ে দেবে না অর্জুন। আমরা যেহেতু সত্যির এত কাছে চলে এসেছি, ওরা আমাদের নিশ্চিহ্ন করতে চাইবে। ঠিক আছে, তাহলে এবার খেলার নিয়ম আমরাই ঠিক করব। রাত গভীর হলেও কলকাতার ব্যস্ততা পুরোপুরি থেমে যায়নি। বালিগঞ্জের সরু গলি থেকে বেরিয়ে মূল রাস্তায় আসতেই অর্জুন দ্রুত একটা ট্যাক্সি থামালেন। এসপ্ল্যানেড চলুন, দ্রুত। অরিন্দম বিস্মিত স্বরে বলল, স্যার, পুলিশের কাছে যাবেন না? অর্জুন মাথা নাড়লেন। এখনই নয়, প্রথমে আমাদের সব প্রমাণ সুরক্ষিত করতে হবে। ট্যাক্সি ছুটে চল। কুমকুম চিন্তিত মুখে বললেন, দেবাশিস রায় ভয়ঙ্কর প্রতিপক্ষ। ওর ক্ষমতা কতদূর বিস্তৃত আমরা জানি না। পুলিশের মধ্যেও হয়তো ওর লোক আছে। তাই আগে আমাদের একজন নির্ভরযোগ্য ব্যক্তির কাছে যেতে হবে, যে প্রমাণগুলো সুরক্ষিত রাখতে পারবে। কিন্তু কে সেই ব্যক্তি? প্রাক্তন বিচারপতি সিদ্ধার্থ সেনগুপ্ত। কুমকুম বিস্মিত হয়ে বললেন, তিনি তো অবসর নিয়েছেন বছর 5 হলো। আপনি নিশ্চিত উনি সাহায্য করবেন? অর্জুন আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, তিনি ন্যায়পরায়ণ মানুষ। আমাদের একমাত্র ভরসা এখন তিনি। ট্যাক্সি যখন গড়িয়াহাট ছাড়িয়ে এলগিন রোডের দিকে এগোচ্ছে, তখন অর্জুনের মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ফোন এল। তিনি রিসিভ করতেই অপরিচিত কণ্ঠ শোনা গেল। মিস্টার অর্জুন, তুমি যত বেশি জানবে ততই বিপদে পড়বে। কাগজপত্রগুলো ফেলে দাও, না হলে পরিণতি ভালো হবে না। অর্জুন শান্তভাবে বললেন, তোমরা তো ভয় পাচ্ছ কেন? কিছু লুকোনোর থাকলে সেটাই প্রমাণ করে যে তোমরা অপরাধী। অনেক বেশি কথা বলছো গোয়েন্দা। ভুলে যেও না, কলকাতা খুব ছোট শহর। তোমাকে খুঁজে বের করা কঠিন কিছু নয়। ফোন কেটে গেল। অরিন্দম উদ্বিগ্ন হয়ে বলল, স্যার, ওরা আমাদের ট্র্যাক করছে। ঠিক তাই। এখন যদি আমরা ভয় পাই তাহলে সত্যটা কখনো প্রকাশ হবে না। রাত প্রায় 12টা বাজে যখন তারা সিদ্ধার্থ সেনগুপ্তের বাড়িতে পৌঁছলেন। প্রবীণ বিচারপতি দরজা খুললেন। চোখে মুখে বিস্ময়। অর্জুন, এত রাতে এখানে? অর্জুন বিন্দু মাত্র দেরি না করে বললেন, স্যার, আমাদের সাহায্য দরকার। দেবাশিস রায়ের বিরুদ্ধে এমন কিছু প্রমাণ আছে যা প্রকাশ করা জরুরি। সিদ্ধার্থ সেনগুপ্ত ভেতরে আসতে বললেন, এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। অর্জুন ব্যাগ খুলে পেনড্রাইভ আর কাগজপত্র বের করলেন। সিদ্ধার্থ সেনগুপ্ত এক নজর দেখে বললেন, এইগুলো যদি সত্যি হয় তাহলে পুরো কলকাতার মাফিয়া নেটওয়ার্ক কেঁপে উঠবে। কিন্তু ছেলেরা, এটা কিন্তু খুব বিপজ্জনক লড়াই। তুমি কি প্রস্তুত? আমি জানি এটা সহজ হবে না,
কিন্তু সত্য প্রকাশ করতেই হবে। বিচারপতি মৃদু হাসলেন। তাহলে শুরু হোক যুদ্ধ। সিদ্ধার্থ সেনগুপ্ত ড্রয়িং রুমের পুরনো কাঠের চেয়ারটায় বসলেন। তারপর সামনে রাখা ফাইলের পাতা উল্টে তিনি মনোযোগ দিয়ে পড়তে লাগলেন। অর্জুন, অরিন্দম আর কুমকুম তিনজনে নীরবে অপেক্ষা করছিলেন। হঠাৎই বিচারপতি মাথা তুলে বললেন, অবিশ্বাস্য, এত বড় একটি অপরাধ চক্র এভাবে চালানো হচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার। নির্বিকারতা অনেক ক্ষেত্রে ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছে। দেবাশিস রায়ের মতো লোকেরা টাকা ছড়িয়ে পুলিশ ও প্রশাসনকে কিনে নেয়। সিদ্ধার্থ সেনগুপ্ত দীর্ঘশ্বাস ফেললেন। এইগুলো আদালতে উপস্থিত করা হলে দেবাশিস রায় শুধু নয়, আরো অনেক প্রভাবশালী ব্যক্তি ধরা পড়বে। কিন্তু প্রশ্ন হলো, আদালত পর্যন্ত পৌঁছবে কি? এমন সময় ফোনটা বেজে উঠল অর্জুনের মোবাইলে। একটা অপরিচিত নাম্বার। তিনি রিসিভ করতেই সেই শীতল কণ্ঠ শোনা গেল। অর্জুন বসু, তুমি সত্যি খুব সাহসী, কিন্তু সাহস সব সময় বাঁচিয়ে রাখতে পারে না। আর বেশি এগিয়েও না, নইলে কুমকুমের পরিণতি খুব একটা ভালো হবে না। অর্জুনের চোখ চকচক করে উঠল। তুমি কি ভয় দেখাতে চাইছো? অপর প্রান্ত থেকে ঠান্ডা একটা হাসি শোনা গেল। ভয় নয়, হুঁশিয়ারি। 1 ঘন্টার মধ্যে সব প্রমাণ নষ্ট করো, নইলে একজন মরে যাবে। তারপর ফোনটা কেটে গেল। কুমকুম কি নিরাপদ? অর্জুন দ্রুত কুমকুমের দিকে তাকালেন। তিনি স্পষ্টতই ভীত, কিন্তু তিনি মুখটা শক্ত করে রেখেছেন। তারপর অরিন্দম বলল, স্যার, ওরা খুব স্পষ্টতই আমাদের ওপর নজর রাখছে। কুমকুম দিদির জন্য আমাদের কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা দরকার। সিদ্ধার্থ সেনগুপ্ত বললেন, তোমাদের কিন্তু আমার এখানে থাকা একদমই নিরাপদ নয়। তোমরা কোথাও গা ঢাকা দাও। আমি এই প্রমাণগুলো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম আর আমার কিছু পুরনো সহকর্মীদের কাছে পাঠিয়ে দেব। আমরা লুকিয়ে থাকলে হবে না। দেবাশিস রায়কে প্রতিপক্ষ হিসেবে নেওয়া এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমাদের পাল্টা চাল দিতে হবে। অর্জুন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাদের প্রথমে জানতে হবে দেবাশিস রায় কোথায় আছে। সে কি এখনো কলকাতায় আছে নাকি অন্য কোথাও? দেবাশিস প্রায়শই তার রিসর্টে যায়, বোলপুরের কাছাকাছি। ওখানে তার ব্যক্তিগত সুরক্ষিত এলাকা আছে। অর্জুন চিন্তিত মুখে বলল, তাহলে এবার আমাদের গন্তব্য বোলপুর। আপনি ওখানে গিয়ে কি করবেন? অর্জুন চোখ শুরু করে বলল, আমরা দেবাশিস রায়ের মুখোমুখি হব, আর সেটাই হবে আমাদের শেষ চাল। কলকাতা থেকে বোলপুরের রাস্তা প্রায় 4 ঘন্টা। রাত তখন প্রায় 2টো বাজে। গাড়ি ছুটে চলেছে ফাঁকা হাইওয়েতে। অর্জুন ড্রাইভিং সিটে, পাশে অরিন্দম আর পেছনে কুমকুম। গাড়ির ভেতর চাপা উত্তেজনা। কুমকুম কিছু বলছিল না, মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। হঠাৎ নীরবতা ভঙ্গ করে অরিন্দম বলল, স্যার, যদি আমরা ধরা পড়ে যাই? তাহলে সেটা দেবাশিস রায়ের জন্য আরও বিপজ্জনক হবে। কারণ ধরা পড়ার আগেই আমি এমন ব্যবস্থা করব যাতে আমাদের তথ্য বাইরে চলে যায়। আপনি কি নিশ্চিত এই পথে গেলে আমরা সত্যিই ওর মুখোমুখি হতে পারবো? আমাদের লক্ষ্য ওর মুখোমুখি হওয়া নয়, ওর মুখ থেকে সত্যি বের করে নেওয়া। রাত প্রায় 3টে বাজে। গাড়ি এসে দাঁড়ালো একটা বড় লোহার গেটের সামনে। বাইরে 2জন পাহারাদার দাঁড়িয়ে। অর্জুন গাড়ি থেকে নামলেন। দেবাশিস রায়ের সঙ্গে দেখা করতে চাই। বলুন, অর্জুন বসু এসেছেন। পাহারাদারদের মুখের সন্দেহ ফুটে উঠল। কিছুক্ষণ পর গেট খুলে গেল। তারা রিসর্টের ভেতরে ঢুকতে 2জন সশস্ত্র লোক তাদের দিকে এগিয়ে এলো। তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, দেবাশিস স্যার আপনাদের সঙ্গে দেখা করবেন, কিন্তু একা। বাকিরা সব বাইরে অপেক্ষা করবে। ঠিক আছে, আমি একাই যাব। স্যার,
এটা ঠিক হচ্ছে তো? দেবাশিস যদি আমাকে সরাতে চায় তাহলে ওকে বুঝতে হবে যে আমি একা নই। দেবাশিস রায় বসে আছেন বিশাল একটা ঘরে, সামনে দামি শ্যাম্পেনের বোতল। তিনি ঠোঁটে খানিক হাসি টেনে অর্জুনের উদ্দেশ্যে বললেন, আরে 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 অর্জুন রায়, তুমি আসবে জানতাম, বুঝলে, কিন্তু এবার প্রশ্ন হলো তুমি কি এখান থেকে বেরোতে পারবে? অর্জুন শান্ত গলায় বলল, আপনি খুব আত্মবিশ্বাসী দেবাশিস বাবু, কিন্তু ভুলে যাবেন না আমার কাছে যা আছে তা যদি প্রকাশ হয়ে যায় তাহলে আপনি আর আপনার সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যাবে। দেবাশিস রায় খানিক হাসলেন। সত্যি? তাহলে তো তোমার বেঁচে থাকা উচিত নয়। তার চোখের ইশারায় দুজন বন্দুকধারী এগিয়ে এলো। অর্জুন ঠান্ডা গলায় বললেন, মারার আগে অন্তত একটা ব্যাপার ভেবে দেখুন। আপনি জানেন না আমি কি ব্যবস্থা করে এসেছি। আমার মৃত্যুর সাথে সাথে সব তথ্য মিডিয়া আর পুলিশের হাতে পৌঁছে যাবে। আপনি কি সেই ঝুঁকি নিতে পারবেন? দেবাশিস রায় একটু থমকালেন। তারপর অর্জুন খানিক হাসলেন। আপনার খেলাটা আমি বুঝি দেবাশিস বাবু, কিন্তু এবার পালা আমার। দেবাশিস রায় চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন, ঠোঁটে সেই একই রকম আত্মবিশ্বাসী হাসি। অর্জুনের চোখ তার মুখে স্থির হয়েছিল। দেবাশিস রায় খানিক হেসেই বললেন, তাহলে তুমি বলতে চাইছো আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে? আপনার পরিকল্পনা নয়, আপনার সাম্রাজ্য শেষ হয়ে যাবে। আপনি জানেন না আমি কি ব্যবস্থা করে এসেছি। দেবাশিসের চোখে সন্দেহ ফুটে উঠল। কি ব্যবস্থা? অর্জুন উঠে দাঁড়ালো, পকেট থেকে মোবাইল বের করে একটা নাম্বারে কল করল। এবার শুরু করো। অর্জুন শুধু এতটুকুই বলল। এক মুহূর্ত পরেই দেবাশিসের ফোন বেজে উঠল। তিনি ফোন তুললেন। ওপাশ থেকে আতঙ্কিত কণ্ঠে কেউ বলল, স্যার, একটা বড় সমস্যা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনার বিরুদ্ধে তথ্য ফাঁস হয়ে গেছে। পুলিশও নড়ে চড়ে বসেছে। দেবাশিস রায়ের মুখ শুকিয়ে গেল। অর্জুন হেসে বলল, একটা জিনিস বুঝতে শিখুন দেবাশিস বাবু, আপনি যতই শক্তিশালী হন, সত্যকে চিরদিন লুকিয়ে রাখা যায় না। দেবাশিস দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি মনে করো এত সহজে আমাকে ফাঁসাতে পারবে? আমার অনেক উপায় আছে, অনেক। আপনার উপায়গুলো পুলিশকেও জানান, কারণ তারা এখন এই বাড়ির দিকে রওনা দিয়েছে। আপনার পালানোর সময় শেষ। দেবাশিস এবার সত্যি আতঙ্কিত হয়ে পড়ল। দেবাশিস উঠে দাঁড়ালো। তিনি ড্রয়ার খুলে একটা বন্দুক বের করলেন, তারপর অর্জুনের দিকে তাক করলেন। তাহলে আমি একটাই পথ এখন দেখতে পাচ্ছি। তুমি যদি বেঁচে না থাকো তাহলে এই মামলা কোথায় যাবে? অর্জুন বাবু, কোথায় যাবে এই মামলা? আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে এটা আরো বড় প্রমাণ হয়ে যাবে যে আপনি দোষী। তাছাড়া আপনি কি মনে করেন আমি একা এসেছি? দেবাশিস রায় কিছু বলার আগে পেছন থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। কুমকুম আর অরিন্দম ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে, সঙ্গে পুলিশের দল। পুলিশ অফিসার সামনে এসে বললেন, দেবাশিস রায়, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেবাশিস রায় ধীরে ধীরে বন্দুকটা নামালেন। তার চোখে ক্ষোভ, হতাশা আর পরাজয়ের ছায়া। অর্জুন এগিয়ে গিয়ে বলল, শেষ পর্যন্ত আপনি হেরে গেলেন দেবাশিস বাবু, কারণ অপরাধের পথ সবসময় ধ্বংসের দিকে নিয়ে যায়। এরপর দেবাশিস রায়কে হাত কড়া পরিয়ে নিয়ে যাওয়া হল। কুমকুম স্বস্তির নিঃশ্বাস ফেলল। অরিন্দম খানিক হাসল। এটা ছিল আমার জীবনের প্রথম কেস, আর অভিজ্ঞতা সত্যি খুবই ভয়ঙ্কর। অর্জুন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, প্রতিটি অপরাধ একদিন না একদিন ফাঁস হয়, কিন্তু আসল প্রশ্ন হলো সেই সত্যিটা জানতে আমরা কতটা সময় নিই। যদি একটু আগে বোঝা যেত তাহলে হয়তো আরেকটা জীবন অকালে শেষ হতো না।
কুমকুম তাকিয়ে রইল অর্জুনের দিকে। অর্জুন ধীরে ধীরে বলল, অপরাধীর শাস্তি হয় ঠিকই, কিন্তু যারা হারিয়ে যায় তারা আর কখনো ফেরে না। সেই শূন্যতা কোনো বিচারই পূরণ করতে পারে না। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক মতিঝিলের কলমে ঔপন্যাসিক হত্যা রহস্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।